আজ আমি আপনাদের সামনে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সম্পাদক নামক ছোট গল্পটি। চলুন শুরু করা যাক আজকের ছোট গল্প সম্পাদক। আমার স্ত্রী বর্তমানে প্রভা সম্বন্ধে আমার কোনো চিন্তাই ছিল না। তখন প্রভা অপেক্ষা প্রভার মাতাকে লইয়াই কিছু অধিক ব্যস্ত ছিলাম। তখন কেবল প্রভার খেলাটুকু হাসিটুকু দেখিয়া, তাহার আদো আদো কথা শুনিয়া এবং আদরটুকু লইয়াই তৃপ্ত থাকিতাম। যখন ভালো লাগিত নাড়াচাড়া করিতাম, কান্না আরম্ভ করিলেই তাহার মাতার কোলে সমর্পণ করিয়া সত্বর অব্যাহতি লইতাম। তাকে যে বহু চিন্তা ও চেষ্টায় মানুষ করিয়া তুলিতে হইবে, এ কথা আমার মনে আসে নাই। অবশেষে অকালে আমার স্ত্রীর মৃত্যু হইল। একদিন মায়ের কোল হইয়া খসিয়া মেয়েটি আমার কোলে আসিয়া পড়িল। তাহাকে বুকে টানিয়া লইলাম, কিন্তু মাতৃহীনা দুহিতাকে দুগুণ স্নেহে পালন করা আমার কর্তব্য। এটা আমি বেশি চিন্তা করিয়াছিলাম, না পত্নীহীন পিতাকে পরম যত্নে রক্ষা করা তাহার কর্তব্য, এটি সে বেশি অনুভব করিয়াছিল। আমি ঠিক বুঝিতে পারি না, কিন্তু 6 বছর বয়স হইতেই সে গিন্নিপনা আরম্ভ করিল। বেশ দেখা গেল ওইটুকু মেয়ে তার বাবাকে একমাত্র অভিভাবক হইবার চেষ্টা করিছে। আমি মনে মনে হাসিয়া তাহার হস্তে আত্মসমর্পণ করিলাম। দেখিলাম যতই আমি অকর্মণ্য অসহায় হই, ততই তাহার ভালো লাগে। দেখিলাম আমি নিজের কাপড়টা ছাতাটা পরিয়া লইলে সে এমন ভাব ধারণ করে যে যেন আমি তার অধিকারে হস্তক্ষেপ করিয়াছি। বাবার মতো এত বড় পুতুল সে ইতিপূর্বে কখনোই পায় নাই। এই জন্য বাবাকে খাওয়াইয়া পড়াইয়া বিছানায় শুয়াইয়া সে সমস্ত দিন বড় আনন্দেই আছে। কেবল ধারাপাত ও পদ্য পাঠের প্রথম ভাগ অধ্যাপনার সময় আমার পিতৃত্বকে কিঞ্চিৎ সচেতন করিয়া তুলিতে হইত। কিন্তু মাঝে মাঝে ভাবনা হইত, মেয়েটিকে সৎপাত্রে বিবাহ দিতে হইলে অনেক অর্থ আবশ্যক। আমার এত টাকা কোথায়? মেয়েকে তো সাধ্য মতো লেখাপড়া শিখাইতেছি, কিন্তু একটা পরিপূর্ণ মূর্খের হাতে পড়িলে তাহার কি দশা হইবে? উপার্জনে মন দেওয়া গেল। গভর্নমেন্ট অফিসে চাকরি করিবার বয়স গেছে, অন্য অফিসে প্রবেশ করব তাহার ক্ষমতা নাই। অনেক ভাবিয়া বই লিখিতে লাগিলাম। বাঁশের নলে ফুটো করিলে তাহাতে তেল রাখা যায় না, জল রাখা যায় না, তাহার ধারণ শক্তির মূল্যই থাকে না। তাহাতে সংসারের কোনো কাজেই লাগে না, কিন্তু ফুটো দিয়ে ফু দিলে বিনা খরচে বাঁশি ভালোই বাজে। আমি স্থির জানিতাম, সংসারের কোনো কাজেই যে হতভাগ্য বুদ্ধি খেলে না, সে নিশ্চয় ভালো বই লিখবে। সেই সাহসেই একখানা প্রহসন লিখেছিলাম। লোকে ভালো বলিল এবং রঙ্গভূমিতে
অভিনয় হইয়া গেল। সহসা যশের স্বাদ পাইলাম। এমনই বিপদ হইল, প্রহসন আর কিছুতেই ছাড়িতে পারিলাম না। সমস্ত দিন ব্যাকুল চিন্তামৃত মুখে প্রহসন লিখিয়া গেলাম। প্রভা আসিয়া আদর করিয়া স্নেহ সহসে জিজ্ঞাসা করিল, বাবা, নাইতে যাবে না? আমি হুঙ্কার দিয়ে উঠিলাম, এখন যা, এখন যা, এখন বিরক্ত করিস নে। বালিকার মুখখানা বোধ করি একটি ফুৎকারেই নিভামৃত প্রদীপের মতো অন্ধকার হইয়া গেল। তখন সে অভিমান বিস্ফারিত হৃদয়ে নীরবেই ঘর হইতে বাহির হইয়া গেল। আমি জানিতেও পারিলাম না। দাসীকে তাড়িয়ে দিই, চাকরকে মারতে যাই, ভিক্ষুক সুর করিয়া ভিক্ষা করিতে আসিলে তাহাকে লাঠি লইয়া তাড়া করি। পথের পাশেই আমার ঘর হওয়ায় যখন কোনো নিরীহ পথিক জানলার বাহির হইতে আমাকে পথ জিজ্ঞাসা করে, আমি তাহাকে জাহান্নাম নামক একটি অস্থানে যাইবার অনুরোধ করি। হায়, কেহই বুঝিতে পারে না আমি খুব একটা মজার প্রহসন লিখিতেছি, কিন্তু যতটা মজার এবং যতটা যশ হইতেছিল সেই পরিমাণ টাকা কিছুতেই হয় নাই। তখন টাকার কথা মনেও ছিল না। এদিকে আমার প্রভাতযোগ্য পাত্রগুলো ভদ্রলোকের কন্যা দায় মোচনে করিবার জন্য গোকুলের বাড়িতে লাগিল। আমার তাহাতে খেয়ালও ছিল না। পেটের জ্বালা না ধরিলে চৈতন্য হতো না, কিন্তু এমন সময় একটা সুযোগ জটিয়া গেল। জাহির গ্রামের এক জমিদার একখানি কাগজ বাহির করিয়া আমাকে তাহার বেতনভোগী সম্পাদক হইবার জন্য অনুরোধ করিয়া পাঠাইয়াছে। কাজটা স্বীকার করিলাম। দিন কতক তেমনি প্রতাপের সহিত লিখিতে লাগিলাম। যে পথে বাহির হইলে লোকে আমাকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইত এবং আপনাকে মধ্যাহ্ন তপনের মতো দুর্নিক্ষণী বলিয়া বোধ হইত। জাহির গ্রামের পাশেই আহিরি গ্রাম। দুই গ্রামের জমিদারের ভারী দলাদলি। পূর্বে কথায় কথায় লাঠালাঠি হইত। উভয় পক্ষের ম্যাজিস্ট্রেটের নিকটে মুচলেকা দিয়ে লাঠি বন্ধ করিয়াছে এবং কৃষ্ণের জীব আমাকে পূর্ববর্তী খুনি লাঠিয়ালদের স্থানে নিযুক্ত করিয়াছে। সকলে বলিতেছে আমি পদমর্যাদা রক্ষা করিয়াছি। আমার লেখায় জ্বালায় আহিরি গ্রাম আর মাথা তুলিতে পারে না। তাহাদের জাতি, কুল, পূর্বপুরুষ, ইতিহাস সমস্তই অর্ধপাদ্যস্ত মুসলিলিপ্ত করিয়া দিয়াছি। এই সময়টা ছিলাম ভালোই, বেশ মোটাসোটা হইয়া উঠিয়াছিলাম। মুখ সর্বদা প্রসন্ন হাস্যময়ী ছিল। আহিরি গ্রামের পিতৃপুরুষের প্রতি লক্ষ্য করিয়া এক একটা মর্মান্তিক বাক্যশ্লেষ ছাড়িতাম, আর সমস্ত জাহির গ্রাম হাসিতে হাসিতে পাকা ফুটির মতো বিদীর্ণ হইয়া যাইত। বড় আনন্দে ছিলাম। অবশেষে আহিরি গ্রামও একখানা কাগজ বাহির করিল। সে কোনো কথা ঢাকিয়া বলিত না, এমনি উৎসাহে সহিত বিমিশ্রিত প্রচলিত ভাষায় গালাগালি পারত যে ছাপা অক্ষরগুলো পর্যন্ত যেন
চক্ষের সমক্ষে চিৎকার করিতে থাকিত। এই জন্য দুই গ্রামের লোকেরই তাহার কথা খুব স্পষ্ট বুঝিতে পারিত। কিন্তু আমি চির অভ্যাসবশতই এমনই মজা করিয়া এত কটু কৌশল সহকারে বিপক্ষদিগকে আক্রমণ করিতাম যে শত্রুমিত্র কেউই বুঝিতে পারিত না আমার কথাটার মর্ম কি। তাহার ফল হইল এই, জিত হইলেও সকলে মনে করিত আমার হার হইল। দয়ে পড়িয়াই সুরুচির সন্ধানে একটি উপদেশ লিখিলাম। দেখিলাম ভারী ভুল করিয়াছি, কারণ যথার্থ ভালো জিনিসকে যেমন বিদ্রূপ করার সুবিধা তেমনি উপহাস্য বিষয়কও নহে। হনুমান বংশে মনুষ্য বংশীদের যেমন সহজে বিদ্রূপ করিতে পারে, মনুষ্য বংশীরা হনুমান বংশীদিগকে বিদ্রূপ করিবার কখনো তেমন কৃতকার্য হইতে পারে না। সুতরাং সুরুচিকে তাহার দন্তমিলিত করিয়া দেশ ছাড়া করিল। আমার প্রভু আমার প্রতি আর তেমন সমাদর রইল না। সভাস্থলেও আমার কোনো সম্মান নাই। পথে বাহির হইলে লোকে গায়ে পড়িয়া আলাপ করিতে আসে না, এমনকি আমাকে দেখিয়া কেহ কেহ হাসতে আরম্ভ করিয়াছে। ইতিমধ্যেই আমার প্রহসনগুলি কথাও লোকে সম্পূর্ণ ভুলিয়া গিয়েছে। হঠাৎ বোধ হইল আমি যেন একটা দেশের দেশলাই কাঠি, মিনিট খানেক জ্বলিয়া একেবারে ফুরাইয়া গিয়েছি। মনে এমনই নিরুৎসাহ হইয়া গেল, মাথা খুঁড়িয়া মরিলে এক লাইনও বাহির হইল না। মনে হইতে লাগিল বাঁচিয়া কোনো সুখ নাই। প্রভা আমাকে এখনো ভয় করে, বিনা আহ্বানে সহসা কাছে আসিতে সাহস করে না। সে বুঝিতে পারিয়াছে মজার কথা লিখিতে পারে এমন বাবার চেয়ে মাটির পুতুলের ঢেলা সঙ্গী হওয়া ভালো। একদিন দেখা গেল আমাদের আহিরি গ্রামের প্রকাশ জমিদারকে ছাড়িয়া আমাকে লইয়া পড়িয়াছে। গোটা কতক অত্যন্ত কুৎসিত কথা লিখিয়াছে। আমার পরিচিত বন্ধু বান্ধবেরা একে একে সকলেই সেই কাগজখানা লইয়া হাসিতে হাসিতে আমাকে শুনাইতে লাগিল। কেহ কেহ বলিল, ইহা বিষয়টা যেমনই হউক, ভাষার বাহাদুরি আছে। হঠাৎ গালি যে দিয়াছে তাহার ভাষা দেখিলে পরিষ্কার বোঝা যায়। সমস্ত দিন ধরিয়া 20 জনের কাছে এই একই কথা শুনিলাম। আমার বাসার সম্মুখে একটু বাগানের মতো ছিল। সন্ধ্যাবেলা নিতান্ত পীড়িত চিত্তে সেখানে একাকিত্বে বেড়াইতেছিলাম। পাখিরা নীড়ে ফিরিয়া আসিয়া যখন কলরব বন্ধ করিয়া স্বাচ্ছন্দ্যে সন্ধ্যাবেলার শান্তির মধ্যে আত্মসমর্পণ করিল, তখন বেশ বুঝিতে পারিলাম পাখিদের মতো রসিক লেখকের দল আর নাই, এবং সুরুচি লইয়া তর্কও হয় না। মনের মধ্যে কেবল ভাবিতেছি কি উত্তর দেওয়া যায়। ভদ্রতার একটা বিষয়ে বিশেষ অসুবিধা এই যে, সকল স্থানে লোককে তাহারা বুঝাইতে পারে না। অভদ্রতা ভাষার অপেক্ষাকৃত পরিচিত। তাই ভাবতেছিলাম সেই রকম ভাবে একটা মুখের মতো জবাব লিখিতে হবে।
কিছুতেই হার মানিতে পারিবে না। এমন সময় সে সন্ধ্যার অন্ধকার একটি পরিচিত ক্ষুদ্র কণ্ঠস্বর শুনতে পাচ্ছি এবং তাহার পরেই আমার করতলে একটি কোমল উষ্ণ স্পর্শ অনুভব করিলাম। এত উদ্বেজিত অন্যমনস্ক ছিলাম যে তখন সেই মুহূর্তে সেই স্বর ও সেই স্পর্শ জানিয়াও জানিতে পারিলাম না, কিন্তু এক মুহূর্ত পরেই সেই স্বর ধীরে ধীরে আমার কর্ণগহ্বরে প্রবেশ করিল। সে সুধাস্পর্শ আমার করতল সঞ্জীবিত করিয়া উঠিল। বালিকা একেবারে আস্তে আস্তে কাছে আসিয়া মৃদু স্বরে ডাকিয়াছে, বাবা। কোনো উত্তর না পাইয়া আমার দক্ষিণ হস্তে তুলিয়া ধরিবার একেবারে আপন কোমল কলপরে বুলাইয়া আবার ধীরে ধীরে গৃহে ফিরিয়া যাচ্ছে। বহুদিন প্রভা আমাকে এমন করিয়া ডাকে নাই এবং স্বেচ্ছাক্রমে আসিয়া আমাকে এতটুকু আদরও করে নাই। তাই আজ সেই স্নেহস্পর্শ আমার হৃদয়ে সহসা অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল। কিছুক্ষণ পরে ঘরে ফিরিয়া গিয়ে দেখিলাম প্রভা বিছানায় শুইয়া আছে, শরীর ক্লিবিষ্ট, নয়ন ঈষৎ নির্মিলিত, দিন শেষে ঝরিয়া পড়া ফুলের মতো পড়িয়া আছে। মাথায় হাত দিয়া দেখি অত্যন্ত উষ্ণ উত্তাপ নিঃশ্বাস পড়িয়াছে। কপালে শির দপদপ করিতেছে। বুঝিতে পারিলাম বালিকার আসন্ন রোগে তাপে কাতর হইয়া পিপাসাশ্রিত হৃদয়ে একবার পিতার স্নেহে পিতাকে আদর লইয়া গিয়াছিল। পিতা তখন জাহির প্রকাশের জন্য খুব একটা কড়া জবাব কল্পনা করিতেছিল। পাশে আসিয়া বসিলাম। বালিকা কোনো কথা না বলিয়া তাহার দুই জড়দীপ্ত করতলে মধ্যে আমার হস্ত টানিয়া লইয়া তাহার উপর কলপ রাখিয়া চুপ করিয়া শুইয়া রইল। জাহিরি গ্রাম এবং আহিরি গ্রাম যত কাগজ ছিল সমস্ত পুড়াইয়া ফেলিলাম। কোনো জবাব লেখার হইল না। হার মানিয়া এত সুখ কখনো হয় নাই। বালিকার যখন মাতা মারা গিয়েছিল তখন তাহাকে কোলে টানিয়া লইয়াছিলাম। আজ তাহাকে বিমাতার পুষ্টিক্রিয়া সমর্পণ করিয়া আবার তাকে বুকে তুলিয়া লইয়া ঘরে চলিয়া গেলাম। নমস্কার। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমার জন্য খুবই মূল্যবান।